লেকটাউনে ৪৪ ফুটের মেসির মূর্তিটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। মূর্তিটি পড়ে গিয়ে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। অক্ষত অবস্থায় এত বড় মূর্তি নামানো বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, মূর্তিটি নামানোর ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে এবং এই বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? দেখো, পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা তারা এর আগেও এই জায়গা পরিদর্শন করে গেছেন এবং আজকেও তাদের আসার কথা রয়েছে। মূলত চ্যালেঞ্জ একটাই, সেটা হচ্ছে যে লিওনেল মেসির যে ৪৪ ফুটের মূর্তি ঠিক এই লেকটাউন ঘড়ি মোড়ের কাছে রয়েছে, সেটাকে অক্ষত অবস্থাতে সেটাকে খুলে নামানো বা সেটাকে প্রতিস্থাপন করা বা পরবর্তী সময়ে সেটা কোথায় রাখা হবে সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত না হলেও মূলত চ্যালেঞ্জ হচ্ছে যে এটাকে অক্ষত অবস্থাতে নামানো। তুমি দেখতে পাচ্ছ যে গোটা মূর্তিকে কেন্দ্র করে 4টে আলাদা আলাদা বড় এরকম নাইলনের দড়ি বেঁধে রাখা হয়েছে আশপাশের যে সমস্ত শক্তপোক্ত নির্মাণ রয়েছে তার সাথে, যাতে কোনোভাবে এই মূর্তিটি ভেঙে না পড়ে। গত 2 থেকে 3 দিন ধরে একটা বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে, যখনই দমকা হাওয়া দিচ্ছিল তখনই কিন্তু এই 44 ফুটে যে মূর্তি বেশ কয়েক মাস আগে লাগানো হয়েছিল সেটা কিন্তু ক্রমাগত দুলছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা, তার কারণ লেকটাউন ঘড়িমোড়ের কাছে যেখানে মূর্তিটিকে প্রতিস্থাপন করা হয়েছিল সেটা একটা পার্কের মধ্যে রয়েছে। শুধুমাত্র তাই নয়, মূর্তির ঠিক ডান দিকে রয়েছে লেকটাউন মোড়ের, যেখান থেকে সদা ব্যস্ত, সেখান থেকে গাড়ি ঘোড়া এবং সেখান থেকে কিন্তু বাস যাতায়াত করে। শুধু তাই নয়, পিছনের দিকে যে সার্ভিস রোড যেটা একেবারে লেকটাউনের ভেতর থেকে এসে লেকটাউন ঘড়ি মোড়ের দিকে আসছে, সেখানেও কিন্তু প্রচুর মানুষের যাতায়াত করে। ফলত সব মিলিয়ে মূর্তিটি দোলা এবং সেটাকে কেন্দ্র করে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল এবং তারপরে কিন্তু পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা তারা এই জায়গাটিকে পরিদর্শন করেন এবং তারা তাদের মতন করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যে কীভাবে এই যে 44 ফুটের মূর্তি তার নিচে যে একটা বড় বেস রয়েছে সেখান থেকে সেটাকে অক্ষত অবস্থাতে নামানো যায়। এবং দেখা যাচ্ছে যে তোমাকে এই মুহূর্তে ক্যামেরা ছবি দেখা যাচ্ছে সন্দীপ সাধুকা, যে চারদিকে শুধুমাত্র দড়ি দিয়ে মূর্তিটিকে বাঁধা শুধু নয়, ব্যালেন্স করে আশপাশের একটি যে রাস্তা রয়েছে যেটা পুরোপুরি ডেডিকেটেডলি যেটা লেকটাউন মোড়ের কাছে আসে, ভেতর থেকে যে সার্ভিস রোড আসে বা সেখান থেকে এবার বাঙ্গুর এভিনিউর দিকে যায়, সেই রাস্তাটিকে কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশের যে রাস্তা সেটাকে দ্বিমুখী করে দেওয়া হয়েছে। ফলত সব মিলিয়ে পরীক্ষা করে ঘিরে রাখা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে পার্কের আশপাশ, এবং তার পাশ থেকে যে সমস্ত পার্কের পাশ থেকে যে যাতায়াতের রাস্তা রয়েছে সেগুলোকেও আপাততভাবে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা গতকালকে এসেছিলেন এবং তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে এরকমভাবে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হবে যাতে কেউ ভেতরে না যেতে পারে, যা ছবি তোলার জন্য হোক, এই যে এখানে যারা বসেন তাদের জন্য পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবং চারদিক থেকে মোটা নাইলনের দড়ি দিয়ে পুরোপুরি বেঁধে রাখা হয়েছে মূর্তির কোমরের অংশ থেকে সমস্ত জায়গা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানোর ক্ষেত্রে যে ভারী ক্রেন ব্যবহার করা হতে পারে, আশপাশে সেই রকম কিন্তু কোনো রকম পরিসর নেই। এবং সামনের এই যে খোলা ফিল্ড তুমি দেখতে পাচ্ছ, মাঠ তুমি দেখতে পাচ্ছ, নিচে কিন্তু রয়েছে সাবওয়ে। ফলত সেইখানে ক্রেন ঢুকিয়ে কতটা সম্ভব এই বড় মূর্তি সেখান থেকে সরানো বা সেটাকে অক্ষত অবস্থাতে নামানো, সেটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে রয়েছে। এবং সেই কারণে আপাতত পুরোপুরি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দেখার যে পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা কী সিদ্ধান্ত নেন, কবে এই মূর্তি নামানো হয় বা এই মূর্তিকে কেন্দ্র করে তাদের কী পদক্ষেপ, গোটা বিষয়টির জন্য পিডব্লিউডির ভূমিকার উপরে কিন্তু আমাদের নজর রাখতে হবে। ধন্যবাদ সুকান্ত। শনিবারই তোলাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। এবার সেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। কারো জমিতে কাজে বাধা দেওয়ার অভিযোগ, কারো জমি প্রমোটারের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দিতেও তৃণমূল কাউন্সিলরের অনুগামী, এমন অভিযোগ হরিদেবপুর থানায় দায়ের হয়েছে একাধিক অভিযোগ। গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। কারো বিরুদ্ধে দুর্নীতি তো কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। শনিবারই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। তার অনুগামীদের বিরুদ্ধে উঠছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। হরিদেবপুরের বাসিন্দা জিতেন চক্রবর্তী, পেশায় কলকাতা পুলিশের সার্জেন্ট, বর্তমানে পোস্টিং মেটিয়াবুরুজ থানায়। 2019 সালে শখের বাজারে জমি কিনেছিলেন তিনি। অভিযোগ, জমি ভরাটের কাজ শুরু করতেই 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীদের বাধার মুখে পড়তে হয়। বলা হয় কাউন্সিলর ঘনিষ্ঠদের থেকে চড়া দামে মাটি কিনতে। অভিযোগ, তাদের থেকে মাটি না কেনায় আটকে দেওয়া হয় জমি ভরাটের কাজ। প্রায় 7 বছর কাটতে চললেও কাউন্সিলর অনুগামীদের বাধায় বাড়ির কাজ শুরু করতে পারেননি তিনি। সুদীপ পল্লে গ্রেফতার হওয়ার পরই রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের ওই কর্মী। 2019 সালে আমরা একটা জমি কিনি, বাস্তু জমি, এবং সেখানে বাড়ি করবার প্ল্যান হিসেবেই আমরা সামান্য জমিটা রাস্তার মতন একটু উঁচু করতে চেয়েছি। সুদীপ পল্লের কিছু লোকজন আছেন, তাদেরকে সবাইকে আমরা খুব ভালো করে চিনি না, তারা এসে এখানে বলেছিল যে ওদের থেকে মাটি রাবি সমস্ত কিছু আমাদেরকে নিতে হবে, না হলে ওরা এখানে মাটি ফেলতে দেবে না। এবং সেটা যেহেতু আমরা মানিনি, মাননীয় সুদীপ পল্লে মহাশয় সেই সময় এসে
আমাদের এখানে মাটি ফেলা বন্ধ করে দিয়েছিল, রাবিশ ফেলা বন্ধ করে দিয়েছিল, এবং উনি বলেছিলেন মানে ক্ষমতার জোরে যেখানে কিছু করা যাবে না। এই বিষয়টি আপনারা অন্য কোনো জায়গায় অভিযোগ করেননি পুলিশ মহলে? সিএম এর কাছে করা হয়েছে, মেল করা হয়েছে, সিপির কাছে করা হয়েছে। একই অভিজ্ঞতা হয়েছে শখের বাজারের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী রামপদ মণ্ডলের। 2013 সালে শখের বাজারে গ্রিন পার্কে জমি কেনেন তিনি। অভিযোগ, তাকেও জমিতে মাটি ফেলতে বাধা দেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীরা। এমনকি বাধা দেওয়া হয় বিদ্যুৎ সংযোগেও। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সেনাকর্মীও। শালি দেখে আমি কিনেছি, তারপরে সেভাবে সব কিছু করে আমি যখন মাটি ভরাতে গেছি একজনকে দিয়ে ভরাচ্ছিলাম 1700 টাকা গাড়ি। তারপর ওনার এখানে সিন্ডিকেট শ্যাম টুলু বলে দুজন আছে, ওই শুধু পল্লে বাবুর সিন্ডিকেট, ওরা এসে বাধা দিয়ে কাজ করতে দেয় না। তারপরে ওরা 2900 টাকা সেই এক গাড়ি মাটি 2900 টাকা করে 3.5 লাখ টাকার মাটি এখানে ভরা হয়েছে। তারিখে ডিসেম্বরে ইলেকট্রিক লাগাতে আসার সময় প্রায় আমার 90% কাজ হয়ে গেছে। তারপরে ঠিক অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে লাস্ট মোমেন্টে তার টানা হয়ে গেছে, সব কিছু হয়েছে। দুজন কাউন্সিলর দুজন ছেলেকে পাঠিয়েছিলেন, ওনারা এসে আমার কাজ বাধা দেয়। তো বাউন্ডারি দিতে চেয়েছিলাম, বাউন্ডারি দিতে আমাকে এখানে যে সিন্ডিকেট তারা বললো 6 লাখ টাকা লাগবে বাউন্ডারিতে, তার বাউন্ডারি দিতে পারিনি। সব মিলিয়ে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে অভিযোগের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। স্বরাষ্ট্র দফতরের তরফে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। মালদার পর মুর্শিদাবাদেও তৈরি করা হলো হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই সেখানে রাখা হয়েছে 5 জন বাংলাদেশি নাগরিককে। অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে বিজেপি সরকার। প্ল্যান 3D, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। একে দামাদ হয় এ লোক। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো जो करना है सरकार करेगा। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। সোমবার মালদার ছবি সামনে এসেছিল, আর মঙ্গলবার মুর্শিদাবাদেও তৈরি করা হলো হোল্ডিং সেন্টার। লালগোলায় খোলা এই হোল্ডিং সেন্টারে ইতিমধ্যে রাখা হয়েছে 5 জন বাংলাদেশি নাগরিককে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে পদ্মা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির ভবন। এই বিল্ডিংয়ের 3 তলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া লেখেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসের অস্বাভাবিক পরিবর্তন যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য 2025-এর 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উচ্চ স্তরের কমিটির ঘোষণা করেছিলেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সরকার এই কমিটি গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন জনগণনা কমিশনার, অবসরপ্রাপ্ত আইএস দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস বালাজি শ্রীবাস্তব এবং ডক্টর শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স বিভাগের জয়েন্ট সেক্রেটারি এই কমিটি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। রাজীব চৌধুরী, আশাবুল হোসেন, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।